অবশ্য নিবন্ধনের বিষয়টিকে এখনই গুরুত্ব দিতে চায় না বিএনপি। দলটির নেতারা চায় নির্বাচনকালীন সহায়ক সরকার। তবে আওয়ামী লীগ বলছে সবকিছুই হবে সংবিধান অনুযায়ী। নিবন্ধনের ভয় দেখিয়ে নির্বাচনে বিএনপিকে আনা যাবে না। সংবিধানে যাই থাকুক না কেন, আমাদের নির্বাচনকালীন সরকারের একটা সহায়ক সরকার দিতে হবে, সেটা যে নামই দেওয়া হোক। সংবিধানের বাইরে কোনো সরকার হবে না। আর নির্বাচনকালীন যে সরকারটা থাকবে তার নিত্য নৈমিত্তিক কার্যকরী করবে। কোনো দল যদি রাজনৈতিকভাবে টিকে থাকতে হয় তাকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এটা তার দায়িত্ব। তাকে ডেকে আনা কোনো অন্য দলের দায়িত্ব না। এ অবস্থায় শঙ্কা আছে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে। যদিও অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে আশাবাদী প্রধান দুই দলের নেতারা। আমরা নির্বাচনমুখী দল, গণতন্ত্রে বিশ্বাসী দল, কিন্তু নির্বাচন পরিবেশ যদি সৃষ্টি না হয়, নির্বাচনের নামে আমাদেরকে একটা ফাঁদে ফেলে একটা নির্বাচন করে যদি এই সরকার মনে করে তাদের বৈধতা নেবেন, সেটা হবে না। আমরা অবশ্যই বিশ্বাস করব আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তো বিএনপি তো অংশগ্রহণ করবে, এই জন্য গত নির্বাচনে অংশগ্রহণ না করে এখন তারা মাসুল দিতে হচ্ছে। বিএনপিকে আইনগতভাবে নির্বাচনে আসতে হবে, এইটার উপর জোর দেওয়া মানেই কিন্তু সরকারের নিজের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু করার যে দায়িত্ব, ওখান থেকে কিন্তু সে সরে দাঁড়াবার রাস্তা করছে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে 2019 সালের জানুয়ারির মধ্যে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নতুন নির্বাচন কমিশনের অধীনে 14 উপজেলা ও 4 পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। প্রতিদ্বন্দ্বিতায় নৌকা ও ধানের শীষের প্রার্থীরা। সকালে এক পশলা বৃষ্টি হওয়ায় কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম ছিল। বেলা গড়ালে উপস্থিতি কিছুটা বাড়লেও তা সন্তোষজনক নয়। নবগঠিত উপজেলা পরিষদগুলোয় ভোটার উপস্থিতি বেশ কম। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে প্রতিটি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স সহ ভোটের সরঞ্জাম পাঠানো হয়। কেন্দ্রগুলোয় স্বাভাবিক নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। মাঠে আছে ভ্রাম্যমাণ আদালত। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে সবকটি বড় দল। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। আমি 7টা থেকে ঢুকছি, এজেন্টরা আমি ঢুকাই দিয়ে আসছি, একটু পরে বের করে দিছে, মানে এজেন্টরা নিরাপদ বোধ করতেছে না। গতবার তো এবার খুবই ভালো, খুব শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে এলাম। ভোটার সংখ্যা একটু কম হলে হয়তো পরবর্তীতে আর বেশি আসবে আর কি। আমরা নিরাপদভাবে আইয়া ভোট দিতে পারছি। সারা দেশে বিভিন্ন জায়গায় চলছে নির্বাচন। আমরা যাচ্ছি কুমিল্লায়, সেখানকার আদর্শ সদর উপজেলায় আছেন সহকর্মী শরীফুল ইসলাম খান। তার কাছ থেকে এখনকার পরিস্থিতি জানবো। শরীফ, সকাল থেকে ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি, দুপুরের দিকে আপনি বলছেন কিছুটা বাড়ছিল, এখন তার মাত্র 2 ঘন্টার পরে শেষ হয়ে যাবে ভোট গ্রহণ। তো সেক্ষেত্রে এই মুহূর্তে এসে উপস্থিতি আপনি কেমন দেখছেন? পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি, সকাল থেকে যেমন ছিল ঠিক তেমন বা আরো কিছুটা কমেছে বলা চলে। আপনি এই লাইনে যাদেরকে দেখছেন তারা মোটামুটি বলা যায় যে নির্বাচন সংশ্লিষ্ট কাজে যারা নিয়োজিত তারা রয়েছে। ঠিক বাইরে যারা আছেন তারা, আমি যদি আপনাকে একটু ভেতরের চিত্রটা দেখাতে চাই, আপনি যারা এখানে পোলিং অফিসার রয়েছেন বা এজেন্টগুলো রয়েছেন তারা কিন্তু সবাই মোটামুটি একরকম বলা যায় যে অনেকটা অলস সময় পার করছেন। তবে আমি একটা মানে ব্যতিক্রম চিত্র দেখাতে চাই আপনাকে। এই জন্য আমি বলবো যে আমি প্রায় 56টা কেন্দ্রের মধ্যে প্রায় 31টি কেন্দ্রে গিয়েছি, যেখানে অনেক কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট দেখতে পাইনি। এই কেন্দ্রে পাশাপাশি কাজ করছেন আওয়ামী লীগের এজেন্ট এবং বিএনপির এজেন্ট। তাদের কাছ থেকে একটু কথা শুনতে চাই। আপনি তো আওয়ামী লীগের এজেন্ট, কেমন হচ্ছে ভোট? ভালো হচ্ছে, সুষ্ঠু হচ্ছে। আপনি বিএনপি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, সুষ্ঠুই হচ্ছে, ভালোই ভোট হচ্ছে আমাদের এখানে আল্লাহর রহমতে। আশা করি আর মানে যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত ভালোই হবে। না হয়নি। আপনি শুনতে পাচ্ছেন যে পাশাপাশি এই প্রথম আমি দেখালাম এই জন্য যে বলা যায় যে একরকম ব্যতিক্রম। আমি 56টা যে কেন্দ্র রয়েছে তার মধ্যে অধিকাংশই গিয়েছি, এই প্রথম একটু কেন্দ্র পেয়েছি যেখানে পাশাপাশি 2জন এজেন্ট বসে আছেন এবং 2জনই বলছেন যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তো সামগ্রিকভাবে দৃশ্যমান যে অবস্থা তাতে কিন্তু যে নির্বাচনী সুষ্ঠু হওয়ার যে অনুষঙ্গগুলো রয়েছে তাতে করে প্রতীয়মান হয় যে সুষ্ঠুভাবেই চলছে এই উপজেলা নির্বাচন। শরীফ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিন্তু ভোটারের উপস্থিতি অনেকটাই কম। নগর ভবনের খুব কাছের জনপদ 7 নম্বর ওয়ার্ড, এ কারণে গেল মেয়াদে ব্যাপক উন্নয়নের আশা ছিল এলাকাবাসীর, কিন্তু বাস্তবতা ভিন্ন। তারা বলছেন উন্নয়ন শুধু মুখে মুখে, দৃশ্যমান কিছুই হয়নি। অপরিকল্পিত নগরায়ন, সরু সড়ক, ছিনতাই এবং মাদক ব্যবসায় জর্জরিত 8 এবং 9 নম্বর ওয়ার্ডবাসীও।
কুমিল্লা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরের এই জনপদের নাম গোবিন্দপুর। নগর ভবনের খুব কাছের ওয়ার্ডটিতে উন্নয়ন হয়নি বললেই চলে। স্থানীয়রা বলছেন এ যেন আলোর নিচেই অন্ধকার। একই দশা 7 নম্বর ওয়ার্ডের অশোকতলার। বর্ষায় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলা মশার উপদ্রব এলাকাবাসীর নিত্যসঙ্গী। আমাদের গ্রামে উন্নয়নের ছোঁয়া বলতে যে জিনিসটা সেটা আমরা কানে শুনছি, সেটা আমরা বাস্তবে দেখি নাই। সিটি কর্পোরেশনে আছি, এটা আমরা বুঝতে পারতেছি না কি ইউনিয়ন পরিষদ না সিটি কর্পোরেশন। কাউন্সিলর তেমন কোনো কাজ করে নেই আমাদের এলাকাতে। আমাদের এলাকায় আসে না কখনো। যে কাউন্সিলর যিনি ওনার চেহারা মনে আমাদের এলাকার কেউ চিনেই না। অপরিকল্পিত নগরায়ন, সরু সড়ক, ছিনতাই ও মাদক ভাবিয়ে তুলছে 8 ও 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। রাস্তাগুলো এখনো খড়খাতরা রয়ে গেছে, আর বিশেষ করে ডাস্টবিনের অভাব। আমরা ম্যাগের দিনে আমরা পানিতে বাসি, আমরা উড়ানে গলা সমান পানিতে কাজ করছে ভালো, কাজ ভালো যাচ্ছে, ভালো আরো চাই। আধুনিক সিটি হিসেবে কুমিল্লাকে গড়ে তুলতে জনপ্রতিনিধিদের আগামীতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান সচেতন মহলের। গেঞ্জি পরিবেশনের কারণে বা বস্তি এলাকার কারণে শহরের যে নিচু পরিবারগুলির উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমার মনে হয় জনপ্রতিনিধিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, এবং মানুষ যেটা আশা করছে ওনাদের কাছে সেটার প্রতিফলন আমরা সেভাবে পুরোপুরি দেখতে পাচ্ছি না। ঠাকুরপাড়া, রামমালা, লাকসাম, রানীর বাজার এলাকা নিয়ে 8 নম্বর ওয়ার্ড আর কেবল বাগিচাগাঁও নিয়ে 9 নম্বর ওয়ার্ডের সীমানা। রাকিব খান, যমুনা নিউজ। বর্তমান কমিশনের অধীনে সব নির্বাচনই স্বাধীন ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নওগাঁয় এক স্মরণ সভায় তিনি বলেন, এরই মধ্যে নির্বাচন কমিশনের নতুন সদস্যরা তা প্রমাণও করেছেন। বিএনপি সমালোচনা করে তিনি বলেন, শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, শেখ হাসিনা সরকারের অধীনে নয়। নির্বাচনকালীন সরকার বলুন বা অন্তর্বর্তী সরকার বলুন, একটা সরকার থাকে, এই সরকার রুটিন ওয়ার্ক করবে। মেজর কোনো পলিসি ডিসিশনে এই সরকার হাত দেবে না। আগামী নির্বাচন ঘিরে সরকার ছলচাতুরি আর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত সভায় এই অভিযোগ করেছেন তিনি। মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়টি নিয়ে সরকার মিথ্যাচার করছে। জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা চিরস্থায়ী করার কৌশল সফল হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। প্রেসিডেন্সিয়াল সার্চ কমিটি গঠন করেন, নির্বাচন কমিশন গঠন করেন, উদ্দেশ্য একটাই যে তারা অবৈধভাবে, অন্যায়ভাবে, বেআইনিভাবে জোর করে ক্ষমতায় বসে থাকবে, তার নীল নকশাকে বাস্তবায়ন করা। ষড়যন্ত্রটা কি? যে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। যে আইন মানুষের উপকারে আসবে না, যে আইন মানুষের কল্যাণ করবে না, যে আইনে নাগরিকরা তার সমান অধিকার পাবে না, সে আইন তো আইন নয়। সাভারে স্থানান্তরের নির্দেশনা থাকা সত্ত্বেও হাজারীবাগে যেসব ট্যানারি এখনো রয়েছে সেগুলো অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে দ্রুত তাদের বিদ্যুৎ, পানি সহ সব ধরনের সেবা বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার এক আবেদনের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। এই ব্যাপারে সহযোগিতা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও নির্দেশ দেন আদালত। 2001 সালে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে সরিয়ে নিতে প্রথম নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ বাস্তবায়ন না হওয়ায় পরবর্তীতে আবারও নির্দেশ দিয়েছিলেন আদালত। নির্মাণটা প্রায় শেষ পর্যায়ে এবং এ সংক্রান্ত প্রকল্প 2017 জুনে শেষ হয়ে যাবে। কাজে এখন আর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। এই দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে অবিলম্বে সকল ট্যানারিকে এখানে একেবারে বন্ধ করে দিতে হবে এবং এদেরকে স্থানান্তরে বাধ্য করতে হবে। ট্যানারি স্থানান্তরের বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী রিয়াজ রায়হানের সাথে। তিনি হাইকোর্ট প্রাঙ্গণে আছেন এখনো। রিয়াজ, ট্যানারি বন্ধে হাইকোর্টের নির্দেশনা এসেছে, তো নির্দেশনা ঠিক বিস্তারিত কি কি বিষয় উল্লেখ করা হয়েছে? আসলে যেই অর্ডার, যে আদেশটি আজকে হাইকোর্টে দিয়েছে দ্বৈত বেঞ্চে, তো সৈয়দ রেজওয়ান হাসান যিনি বেলার আইনজীবী, তিনি যেটি বলছেন যে বারবার আসলে নির্দেশনা ছিল আদালতের যে সাভারে
স্থানান্তরের জন্য হাজারীবাগ থেকে ট্যানারিগুলো, কিন্তু যেই নির্দেশনা বাস্তবায়ন না হওয়ার পরপরই সর্বশেষ যখন আদালত থেকে প্রতিদিন 10,000 টাকা করে জরিমানা ধার্য করা হয়েছিল যতক্ষণ পর্যন্ত না ট্যানারিগুলো হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত না হয়। তারপরে বেলা যেটি বলছেন যে সরকার স্বপ্রণোদিত হয়ে নিজেই সময় বাড়িয়েছে, আদালতের যে আদেশ সেটিকে অমান্য করে সরকার নিজে সময় বাড়িয়েছে, এই বছরের 31 মার্চ পর্যন্ত থাকার একটা সিদ্ধান্ত হয়েছে। সেটির বিরুদ্ধে আসলে এই বছরের শুরুর দিকে বেলাটি আবেদন করেছিল হাইকোর্টে এবং সেটিরই পরপর 3 দফা শুনানি শেষে আজকে আদেশ দিয়েছেন এবং সেখানে বলা হয়েছিল সরকারের যে নিজে স্বপ্রণোদিত হয়ে যে সময় বাড়াচ্ছে সেটি অবৈধ এবং যেহেতু সাভারের যে প্রজেক্টটি সেটি প্রস্তুত হয়ে গেছে ট্যানারি স্থানান্তরের জন্য, সুতরাং তাদেরকে এখানে থাকার কোনো যৌক্তিকতা নেই, কারণ এখানে আসলে পরিবেশের যে ভারসাম্য সেটি দিন দিনে নষ্ট হচ্ছে। এবং পাশাপাশি জরিমানার যে টাকা, শুধুমাত্র জরিমানা করা হয়েছিল একটি সাময়িকভাবে, যেহেতু এই জরিমানা দিয়ে আসলে আজীবন থাকার কোনো সুযোগ নেই বেলার আইনজীবী যেটি বলছেন, যার কারণে মূলত আজকে তারা আদালত খুব কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। এবং আমরা সাংবাদিকরা জানতে চেয়েছিলাম আসলে সাময়িক বলতে সেটি কত দিন বোঝাচ্ছে বা কত সময়, এবং আইনজীবী যেটি বলছেন যে আদালত বলেছেন সাময়িক বলতে দুঃখিত সাময়িক নয়, তিনি বলছেন যে অবিলম্বে বলতে আসলে অবিলম্বের সংখ্যাটা কী হতে পারে। তবে আদালত যেটি বলছে অবিলম্বে বলতে একেবারেই যত দ্রুত সম্ভব পরিবেশ অধিদপ্তরকে বলেছে যারা ট্যানারিগুলো এখনো স্থানান্তর করেনি তাদেরকে অবিলম্বে স্থানান্তর করার জন্য, এবং সেই পাশাপাশি তাতে যাতে কেউ বাধা দিতে না পারে বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের আইজিপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। বাধ্য করা হবে তাদেরকে খুব তাড়াতাড়ি এটি স্থানান্তর করতে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হেফাজতে ইসলামের সুপারিশে কয়েকজন স্বনামধন্য লেখকের লেখা পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। একই সাথে 4 সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব এবং জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন ও শিক্ষাবিদ মমতাজ খানমের রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এই রুল জারি করেন। 3 দিন রোগী আর স্বজনদের ভুগিয়ে অবশেষে দাবি আদায় করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে আন্দোলনকারী ও চিকিৎসক নেতাদের সাথে বৈঠকের পর 4 ইন্টার্ন ডাক্তারের শাস্তি প্রত্যাহারের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে আন্দোলনকারীদের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। কর্মবিরতির কারণে রাজশাহী, সিলেট, দিনাজপুর, খুলনা ও রংপুর মেডিকেলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 19 ফেব্রুয়ারি রোগীর স্বজনদের মারধর করে জিয়ার রহমান মেডিকেলের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। এই ঘটনায় 4 জনের ইন্টার্নশিপ 6 মাসের জন্য স্থগিত করা হয়। প্রতিবাদে শুক্রবার থেকে জিয়ার রহমান মেডিকেলে কর্মবিরতি শুরু করেন ইন্টার্নদের একাংশ। স্বাস্থ্যমন্ত্রীর শাস্তি মওকুফের ঘোষণা দেওয়ার পরও অনেক জায়গায় কর্মসূচি চালিয়ে যেতে দেখা গেছে ইন্টার্নদের। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে বিধায় তারা আমাকে এসেছিল, ইন্টার্নের এসেছিল, দুঃখ প্রকাশ করেছে, তারা তাদের ঘটনার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টি দেখতে বলেছে। আমরা আলোচনা করে সমাধান করেছি এবং আজকের থেকে ইনশাআল্লাহ তার কর্ম প্রত্যাহার করে বলে তারা ঘোষণা দিয়ে গেছে। 3 দিনের সফরে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 9টার দিকে প্রধানমন্ত্রীকে বহন করে ফ্লাইটটি রওনা দেয়। জাকার্তায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IOR এর 20তম সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ভারত মহাসাগরের তীরবর্তী 21টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা IOR এর সভাপতি দেশ ইন্দোনেশিয়া। সফরের প্রথম দিনে জাকার্তা কনভেনশন সেন্টারে লিডার্স ওয়েলকামিং ডিনারে অংশ নেবেন শেখ হাসিনা। কাল সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। জাকার্তা প্রথমবারের মতো আয়োজন করছে সম্মেলনটির। এছাড়াও ইন্দোনেশীয় প্রেসিডেন্ট এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সব বিভাগে জ্বলে উঠতে পারলে শ্রীলঙ্কাকে তাদের দেশের মাটিতে হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। গলে ম্যাচটি শুরু হবে সকাল 10:30টায়। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের মিশনে আজ দুপুরে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেবেন মুশফিক তামিমরা। এই ম্যাচে বাংলাদেশের উইকেট রক্ষকের দায়িত্বে থাকবেন লিটন কুমার দাস, আর ব্যাটিং অর্ডারে মুশফিকুর রহিম উঠে আসবেন 4 নম্বরে। সেই ক্ষেত্রে জায়গা ছাড়তে হতে পারে সাব্বির রহমানকে। সকালে গলে অনুশীলন করেছে শ্রীলঙ্কা দল। গল টেস্টের উইকেট স্পোর্টিং হতে পারে বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গানা হেরাত। আর এমন উইকেটে সুবিধা নিতে মুখিয়ে মুশফিকুর রহিমরা। কিপিংরা আমাকে অলওয়েজ সবসময় হেল্প করতো পিছন থেকে, কারণ আমি বুঝতে পারতাম উইকেটে কি বিয়ে হচ্ছে, তো সেটা আমার ব্যাটিং এ অনেক বড় একটা হেল্প হতো। তো সেদিক থেকে হয়তো বা এবার একটু ডিফারেন্ট ফিলিং হবে, যেটা অবশ্যই, বাট অবশ্যই টিমের জন্য এখন যেটা বলবে আমাকে সেটা তো অবশ্যই করতে হবে। এবং
আমি যেটা বললাম যে আমি এখন অনেক হ্যাপি এবং চেষ্টা করব যে আমি যদি উপরে অবশ্যই খেলে থাকি তাহলে অবশ্যই চেষ্টা করব যত বেশি কন্ট্রিবিউট করা যায়। গলে আসলে স্পোর্টিং উইকেটই হবে। স্পিনার পেসারদের সঙ্গে ব্যাটসম্যানরাও সমান সুবিধা পাবে। আর বাংলাদেশের কোচিং স্টাফে বেশ কয়েকজন লঙ্কান থাকায় সুবিধা পাবে তারাও। মনে হচ্ছে কোচিং এক সিরিজই অপেক্ষা করছে। দুপুরে বাংলাদেশে এর সাথে নিয়ে নিচ্ছে একটা বিরতি। ফিরে